আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চৌম্বকীয় ধর্ম, পদার্থের চৌম্বকীয় ধর্ম নিয়ে আমাদের অনেক প্যারা আছে। কোনটা ফেরোম্যাগনেটিক, কোনটা প্যারাম্যাগনেটিক, কোনটা ডায়াম্যাগনেটিক, এটা নিয়ে কেউ ছন্দ মুখস্থ করে, কেউ এই করে সেই করে দিয়ে দেখে পরীক্ষায় যখন আসে তখন মনে করতে পারে না, আরে এটা প্যারাম্যাগনেটিক নাকি ফেরোম্যাগনেটিক, এটা ডায়াম্যাগনেটিক নাকি, মানে এরকম একটা ক্যাচাল লেগেই থাকে। তো আমরা চেষ্টা করবো আজকে এই ব্যাপারটার একটা সুরাহা করতে, যেন যেইটাই আসুক না কেন আমি যেন বলে দিতে পারি এটা প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক নাকি ফেরোম্যাগনেটিক। কোনো ঝামেলা হবে না, কোনো শর্টকাট মনে রাখতে হবে না, কোনো ছন্দ মনে রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না, একদম সহজভাবে। তো চলো শুরু করা যাক। ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কারা ফেরোম্যাগনেটিক পদার্থ, এই ক্ষেত্রে জাস্ট তিনটা মৌলের নাম মনে রাখবা। একটা হচ্ছে ফেরাস, কোবাল্ট, আর একটা হচ্ছে নিকেল। জাস্ট এই তিনটা নাম মনে রাখো, যে এরা তিনজন হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। জাস্ট এই তিনটা তোমার সিলেবাস অনুসারে জাস্ট এই তিনটা তুমি মনে রাখো, আর কোনো কিছু লাগতো না। প্যারাম্যাগনেটিক হচ্ছে যাদের সর্ববহিষ্ঠ স্তরে বিজোড় ইলেকট্রন থাকে, তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও, যাদের সর্ববহিষ্ঠ স্তরে কি থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে বা বিজোড় ইলেকট্রন থাকে। আচ্ছা, তাহলে বিজোড় ইলেকট্রন থাকবে, তাই তো? এই কথাটা ভালো করে মনে রাখো, বিজোড় ইলেকট্রন থাকবে কোথায়? একদম সর্ববহিষ্ঠ স্তরে। আচ্ছা, এখন একটা কথা মাথায় রাখবো, তো প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে, তো তার মানে প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের একটা ব্যাপার আসতেছে। তো এখন বড় বড় মৌল যে আমি ইলেকট্রন বিন্যাস করতে যে আমার তো অনেক সময় লাগতে পারে, কোনো ব্যাপার না। একটা জিনিস দেখো, এই যে প্যারাম্যাগনেটিকের মধ্যে এক নম্বরে থাকবে অবস্থান্তর মৌল। যত অবস্থান্তর মৌল আছে সবাই প্যারাম্যাগনেটিক। অবস্থান্তর, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। তাহলে অবস্থান্তর মৌল যারা আছে সবাই কি, সবাই হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ, বা এরা যারা থাকে তারা সবাই। কেন? কারণ দেখো অবস্থান্তর মৌল কারা। অবস্থান্তর হচ্ছে ডি বলক মৌলের যে সমস্ত আয়নের, মানে সুস্থিত আয়নের ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে, সেইগুলোকে আমরা কি বলি, সেইগুলোকে আমরা অবস্থান্তর মৌল বলি। অর্থাৎ আংশিক পূর্ণ বলতে ডি 1 থেকে 9 পর্যন্ত থাকবে, ডিতে ইলেকট্রন 1 থেকে 9 পর্যন্ত থাকবে। এই যে ডি 1 থেকে 9 পর্যন্ত থাকবে, এরা হচ্ছে কি অবস্থান্তর মৌল। তবে একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে স্ক্যান্ডেনিয়াম। স্ক্যান্ডেনিয়াম আছে, জিঙ্ক আছে, হ্যাঁ, জিঙ্ক আছে, ক্যাডমিয়াম আছে, হ্যাঁ, তারপরে মার্কারি আছে। এরা কিন্তু অবস্থান্তর মৌল না, এরা অবস্থান্তর মৌল না। কেন? কারণ আমরা কিন্তু অবস্থান্তর মৌল বলতে কি বলেছি, যে ওই মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস এরকম হবে। তো স্ক্যান্ডেনিয়ামের আয়ন যদি স্ক্যান্ডেনিয়াম প্লাস লেখো, এইখানে কিন্তু কি নাই, এইখানে কিন্তু ডিতে ইলেকট্রন নাই। কেন? স্ক্যান্ডেনিয়াম 21, একটা ইলেকট্রন চলে গেলে থাকে কত, 20। তার মানে সে ক্যালসিয়ামের ইলেকট্রন ধারণ করবে, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস ধারণ করবে। তো সেটার মধ্যে তো ডি তো নাই, 1 থেকে 9 পর্যন্ত নাই। তার মানে স্ক্যান্ডেনিয়াম কি হবে না, অবস্থান্তর মৌল হবে না। একইভাবে জিঙ্ক, ঠিক আছে? তো এই যে জিঙ্ক, স্ক্যান্ডেনিয়াম, ক্যাডমিয়াম, মার্কারি, এরা অবস্থান্তর মৌল না। তাহলে অবস্থান্তর মৌল সবাই কি প্যারাম্যাগনেটিক, এই কথাটা মাথায় রাখো। আরেকটা কথা, যে প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে আরেকটা কথা, যে সর্ববহিষ্ঠ স্তরে কি থাকে, বিজোড় ইলেকট্রন থাকে। তো এইটার কয়েকটা উদাহরণ, তো যেমন মনে করো হচ্ছে নাইট্রোজেন, ওই যে নাইট্রোজেন গ্যাস, এর উপর কি আছে, প্লাস, এইটা একটা প্যারাম্যাগনেটিক। তারপরে যেমন আছে কি, তারপরে যেমন আছে O2+, O2+, তারপরে এই যে যেমন NO, ঠিক আছে? তারপরে হচ্ছে এইগুলো এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে প্যারাম্যাগনেটিক। কেন? কেন একটা জিনিস দেখো, এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসে দেখো, এই যে শেষ অরবিটালে দেখো তিনটা, এই পিতে তিনটা বিজোড় ইলেকট্রন আছে, তাই না? তিনটা বিজোড় ইলেকট্রন আছে। তো এইখানে নাইট্রোজেন আছে কয়টা, দুইটা। তো দুইটা নাইট্রোজেন যখন N2 তৈরি করে, তখন কিন্তু ওই একটা নাইট্রোজেনের তিনটার সাথে আরেকটা নাইট্রোজেনের তিনটা এসে সবই কিন্তু জোড়া হয়ে যায়। মানে সেই সময় আর বিজোড় থাকে না, মানে একটা তিনটা আর একটা এই তিনটার সাথে কি করে, জোড়া গঠন করে। আমরা জানি ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে। তাহলে দুইটা নাইট্রোজেন, একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেন, ঠিক আছে? একটা নাইট্রোজেন, এর তিনটা বিজোড় ইলেকট্রন, এর তিনটা বিজোড় ইলেকট্রনের সাথে এই যে কি গঠন করে, বন্ধন গঠন করে। তো এইখানে কোনো আর বিজোড় ইলেকট্রন থাকে না। কিন্তু দেখো এই N2 উপরে আবার প্লাস আছে, প্লাস মানে একটা ইলেকট্রন চলে গেছে। তো এরা এতে কি আছে, সব জোড়ায় জোড়ায় আছে, কিন্তু তার থেকে যদি একটা চলে যায়, তাহলে সেটা কি, সেটা আবার কি হয়ে গেল, বিজোড় হয়ে গেল না? তার মানে এই যে N2+, এখানে কিন্তু একটা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে N2+টা কি, প্যারাম্যাগনেটিক। ওই O2 তে সব জোড় ইলেকট্রন ছিল, কিন্তু প্লাস দেওয়ার কারণে একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে একটা বিজোড় ইলেকট্রন সেখানে থেকে গেছে। তার মানে O2+টা হচ্ছে কি, প্যারাম্যাগনেটিক। একইভাবে NO, দেখো অক্সিজেনের শেষ কক্ষপথে দুইটা বিজোড় ইলেকট্রন, আর নাইট্রোজেনের শেষ কক্ষপথে তিনটা বিজোড় ইলেকট্রন। তো এই নাইট্রোজেনের তিনটা অক্সিজেনের দুইটার সাথে জোড়া গঠন করে, কিন্তু একটা কিন্তু ফাঁকা থাকে, একটা সিঙ্গেল থাকে, একটা বিজোড়, একটা অযুগ্ম ইলেকট্রন কিন্তু থেকে যায়। এই যে অযুগ্ম ইলেকট্রন একটা থেকে যায়, সেই জন্য NO টা, এটা কিন্তু হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ।
তো আশা করি প্যারাম্যাগনেটিক পদার্থ যদি আসে, এমনিতে আসলে অবস্থান্তর মৌল সব প্যারাম্যাগনেটিক। আর এই যে এইভাবে যদি আসে অন্য কোনো মৌল বা বইয়ে, তাহলে এই যে এই কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এই তিনটা থেকে সাধারণত আসে। এদের ইলেকট্রন বিন্যাসটা তুমি জানো, তো তুমি তখন এদের মিলাইবা যে এইটার এটা মিলে বন্ধন গঠন করতেছে কয়টা ইলেকট্রন, আর সেখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা থেকে যাচ্ছে। আমরা জানি বন্ধন গঠন করা মানে ইলেকট্রন কিন্তু জোড়া তৈরি করা, তাই না? তো ইলেকট্রন জোড়া বাদে যেই কয়টা থাকবে সেটাই হচ্ছে, যদি জোড়া বাদে যদি বিজোড় থেকে যায় বা অযুগ্ম থেকে যায়, তখন আমি বলবো যে ওইটা প্যারাম্যাগনেটিক পদার্থ। এবার আসি ডায়াম্যাগনেটিক পদার্থ। ডায়াম্যাগনেটিক পদার্থ একদম সহজ, যারা প্যারাম্যাগনেটিক না তারাই ডায়াম্যাগনেটিক, অর্থাৎ যাদের সর্ববহিস্থ স্তরের বিজোড় ইলেকট্রন থাকে না, মানে অযুগ্ম ইলেকট্রন থাকে না, সব থাকে হচ্ছে যুগ্ম ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন থাকে না, এদের অযুগ্ম ইলেকট্রন থাকে না। তো উদাহরণ কি দেওয়া যেতে পারে? উদাহরণ যেমন দেওয়া যাইতে পারে হচ্ছে এই যে ইসের ক্ষেত্রে, যেমন F2। দেখো এই ফ্লোরিনের শেষ কক্ষপথে কয়টা বিজোড় ইলেকট্রন থাকে? একটা। কিন্তু দুইটা ফ্লোরিন যখন বন্ধন গঠন করে তখন একটার ওই বিজোড় ইলেকট্রন আরেকটার বিজোড় ইলেকট্রনের সাথে দেখো কি করে, ওই যে ওইটা কিন্তু জোড়া তৈরি করে ফেলে। মানে বন্ধন গঠন হয় কিভাবে, এর বিজোড় আরেকটা বিজোড়ের সাথে গিয়ে বন্ধন গঠন তৈরি করে না, মানে এই যে এক এক আর এক। তাহলে দেখো এইটা কিন্তু কোনো, তাহলে তখন কি হচ্ছে দেখো, এই ফ্লোরিনে তো সবই তখন মানে তখন কি হয়ে যাবে, মানে ফ্লোরিনে তখন সবই জোর হয়ে যাবে, মানে কেউ অযুগ্ম আর কেউ থাকবে না। বুঝতে পারছি? তারপরে যখন যেমন কার্বন মনোঅক্সাইড সিও, কার্বনের দেখো শেষ কক্ষপথে দুইটা বিজোড় অযুগ্ম ইলেকট্রন আছে, আর অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে? দুইটা। তাহলে এই যে অক্সিজেনের সাথে কার্বন যখন বন্ধন গঠন করে তখন এর দুইটা আর এর দুইটার সাথে কি তৈরি করে, বন্ধন তৈরি করে, সবই যুগ্ম হয়ে যায়। এইখানে আর কোনো বিজোড় থাকে না, কারণ এরও শেষ কক্ষপথে দুইটা বিজোড়, এরও শেষ কক্ষপথে দুইটা বিজোড়। এই যে এরও এই অক্সিজেনেরও দুইটা, কার্বনেরও কয়টা, কার্বনেরও দুইটা মিলে, এখানে আর কোনো বিজোড় ইলেকট্রন থাকে না, সবই যুগ্ম ইলেকট্রন। সেই জন্য এই সিও হচ্ছে একটা কি, ডায়াম্যাগনেটিক। বুঝতে পারছি? তারপরে কি, যেমন হচ্ছে সায়ানাইড আয়ন। এই যে সায়ানাইড আয়নে দেখো কার্বনের শেষ কক্ষপথে কয়টা বিজোড় ইলেকট্রন? দুইটা। নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা বিজোড় ইলেকট্রন? তিনটা। তাহলে এর তিনটা ওর দুইটার সাথে এর দুইটার সাথে বন্ধন গঠন করলো, তাহলে সায়ানাইড হইলো। কিন্তু আরো তো সায়ানাইডে আরো একটা বিজোড় কিন্তু থেকে যায়, কিন্তু এইখানে বলে দিছে মাইনাস। মাইনাস মানে একটা এসেছে, তাহলে যেটা এসেছে সেটা ওই যেটা ফাঁকা থেকে যায় ওইটার সাথে বন্ধন গঠন করে ফেলে, ফলে এই সায়ানাইড আয়নে সবাই যুগ্ম ইলেকট্রন হয়ে যায়, সেখানে আর কোনো বিজোড় ইলেকট্রন থাকে না। একইভাবে যদি আরো একটা উদাহরণ দিই, আরো একটা উদাহরণ কি দেওয়া যেতে পারে, যেমন NO+। দেখো নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন কয়টা? তিনটা, মানে অযুগ্ম ইলেকট্রন তিনটা। অক্সিজেনে কয়টা? দুইটা। তো অক্সিজেনের এই দুইটা নাইট্রোজেনের দুইটার সাথে বন্ধন গঠন করবে, নাইট্রোজেনের আরো একটা বিজোড় কিন্তু থেকে যায়, অযুগ্ম থেকে যায়। তো এই যে প্লাস, প্লাস মানে কি, একটা চলে গেছে, তো ওই যেটা থেকে যায় ওইটাকে যদি আমি হচ্ছে বের করে দিই বা ওইটা যদি চলে যায়, তখন কিন্তু এই NO+ এখানে কিন্তু আর কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না, সবই যুগ্ম ইলেকট্রন থাকে। সেই জন্য NO+টাও কিন্তু ডায়াম্যাগনেটিক। আশা করি কারা ফেরোম্যাগনেটিক, কারা প্যারাম্যাগনেটিক, কারা ডায়াম্যাগনেটিক এইটা নিয়ে আর তোমাদের ঝামেলা হবে না। জাস্ট একবার আমরা ওভারঅল একটু ব্যাপারটা একটু দেখি আমরা কি কি শিখলাম। ফেরোম্যাগনেটিক বলতে জাস্ট এই ফেরাস, কোবাল্ট, নিকেল এই তিনটা মনে রাখবা। প্যারাম্যাগনেটিক কারা? সকল অবস্থান্তর মৌলই প্যারাম্যাগনেটিক। আর অবস্থান্তর মৌল কারা? যাদের আয়নের ক্ষেত্রে ইলেকট্রনটা ডি অরবিটালে আংশিক পূর্ণ থাকে, সেটা কি D1 থেকে 9 পর্যন্ত থাকে যারা। এদের ভিতর কি এই যে স্ক্যান্ডিনিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এরা কিন্তু অবস্থান্তর না, এইগুলো কি অবস্থান্তর না। এরকম আরো আছে, তো এইগুলো হচ্ছে অবস্থান্তর না। আর কি, আর প্যারামিটারের ক্ষেত্রে আরেকটা কি, যে যাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে বা হচ্ছে শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন থাকবে বা অযুগ্ম ইলেকট্রন থাকবে, তারা হচ্ছে কি, তারা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন থাকবে, তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিক যাদের ইলেকট্রন বিন্যাস করে মিলাই মিলাই দেখবো যে ওদের হচ্ছে কোনো অযুগ্ম ইলেকট্রন আছে কিনা, যদি না থাকে, সবই যদি যুগ্ম ইলেকট্রন থাকে, সবই যদি জোড়া জোড়া আকারে থাকে, তাহলে সেটা হবে ডায়াম্যাগনেটিক। আশা করি চৌম্বকীয় ধর্ম নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না।